আমরা লম্ববৃত্তাকার চোখে 11 দাগ থেকে 18 দাগ পর্যন্ত আজকে করব। 11 দাগে অঙ্কটা করো। বলছি 9 মিটার উচ্চতা বিশিষ্ট 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চৌকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। একটা 9 মিটার উচ্চতা বিশিষ্ট, তা আমি একটা চৌকৃতি ট্যাঙ্ক আঁকছি। এই ধরো আমার একটা চৌকৃতি ট্যাঙ্ক, ওকে, যার উচ্চতা কত 9 মিটার, মানে h ইকুয়াল টু হলো 9 মিটার। চৌকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়। এখানে ধরো একটা পাইপ লাগানো আছে, এই ট্যাঙ্কের গায়ে একটা পাইপ লাগানো আছে। সেই পাইপটার 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের পাইপটার ব্যাস মানে 2r সমান কত 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্যের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়। একটা কথা মনে রাখবে, যখন কোনো পাইপ দিয়ে জল বের হয় বা পাইপের মধ্যে দিয়ে জলের গতিবেগ দেওয়া থাকবে, তখন 1 মিনিটে বা 1 ঘন্টায় বা 1 সেকেন্ডে যা গতিবেগ দেওয়া থাকবে তোমরা সবসময় ওইটাকেই পাইপটার দৈর্ঘ্য হিসাবে ধরে নেবে। তাহলে এখানে যেহেতু বলছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়, মিনিটে এত মিটার বেগে জল বের হয়, তাহলে এই যে এত মিটার বেগে জল বের হয় এইটাকে আমরা ধরবো পাইপের কি দৈর্ঘ্যটা, তার মানে উচ্চতা বা দৈর্ঘ্য h ইকুয়াল টু আমরা এখানে ধরতে পারি কি 225 মিটার। ক্লিয়ার? শুধু এই ক্ষেত্রে না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন কোনো পাইপ দিয়ে জল বেরোবে বা পাইপের মধ্যে জলের গতিবেগ বলে দেবে, যা গতিবেগ দেওয়া থাকবে ওটাকেই সবসময় ওই পাইপটার দৈর্ঘ্য বা উচ্চতা ধরে নেবে, জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায়। কত মিনিট লাগে? 36 মিনিট। 36 মিনিট লাগে। 36 মিনিটে এই ট্যাঙ্কটার সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই ট্যাঙ্কটা, বড় ট্যাঙ্কটার ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয় কিন্তু ব্যাস, বলছি ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মিন্স 2r সমান 1, এটা হিসাব করতে বলছে। ক্লিয়ার? সবসময় ছবি আঁকবে এবং ছবিটা এমনভাবে রিপ্রেজেন্ট করবে পুরো অঙ্কটা ছবির মধ্যে চলে আসে। আবার দেখো, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চৌকৃতি ট্যাঙ্ক, এটা হলো একটা লম্ববৃত্তাকার চৌকৃতি ট্যাঙ্ক যার উচ্চতা হলো 9 মিটার। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কথাগুলো ভালো করে খেয়াল করবে। ব্যাসের তার মানে 2r ইকুয়াল টু 6 সেন্টিমিটার পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে, আমি বলেছি যে পাইপের মধ্যে যে জলের যে গতিবেগ দেওয়া থাকবে ওটাকে সবসময় পাইপটার দৈর্ঘ্য ধরে নিতে হয়। তাহলে h ইকুয়াল টু আমার 225 মিটার। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়, মানে এই ট্যাঙ্কটার মধ্যে যা জল ছিল এই পাইপটা দিয়ে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে নিই। এবার দেখো, এই ট্যাঙ্কটার মধ্যে যে জলটা ছিল সেই জলটা 36 মিনিটে এই পাইপটা দিয়ে বেরিয়ে গেছে, তাই না? 36 মিনিটে এই পাইপটা দিয়ে বেরিয়ে গেছে। এই পাইপটা দিয়ে কত মিনিটে বেরিয়ে গেছে? 36 মিনিটে জলটা বেরিয়ে গেছে। তার মানে এই পাইপটা দিয়ে 36 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে গেছে তার যা আয়তন আর এই ট্যাঙ্কের মধ্যে যে জলটা ছিল তার আয়তন একই। ক্লিয়ার? কারণ এই ট্যাঙ্কের মধ্যে যে আয়তনে জল ছিল সেই আয়তনে জল কিন্তু 36 মিনিটে এইটা দিয়ে বেরিয়ে গেছে। তাহলে এই 36 মিনিটে এই পাইপ দিয়ে যে পরিমাণ জল বেরিয়েছে তার যা আয়তন আর এই ট্যাঙ্কটার আয়তন সমান। তা আমরা কি করব? প্রথমে এখানে উচ্চতা ধরে নেব h, এর ব্যাসার্ধ জানি, তাহলে এর আয়তন বের করব। আর এখানে 1 মিনিটে কি পরিমাণ জল বেরিয়েছে সেটা, তার 36 মিনিটে কি পরিমাণ বেরিয়েছে সেটা বের করব। সেই 36 যে পরিমাণ আয়তনে জল বেরিয়েছে সেটা সমান এই ট্যাঙ্কটার জলের আয়তন করব। ক্লিয়ার? তাহলে প্রথমে ধরি ট্যাঙ্কটির উচ্চতা ক্যাপিটাল H ইকুয়াল টু 9 মিটার। ক্লিয়ার? দেখো এখানে দুটো একক মিটার রয়েছে, একটা সেন্টিমিটার রয়েছে। আমরা এই সেন্টিমিটারটাকে মিটার করব, মিটারটাকে সেন্টিমিটার করছি না। 9 মিটার ট্যাঙ্কটির উচ্চতা 9 মিটার। তোমরা চাইলে বাংলাও লিখতে পারো বা ইংলিশেও লিখতে পারো মিটার। আর ব্যাসার্ধ বা ব্যাসার্ধ সমান r
মিটার। সুতরাং ব্যাস সমান সমান 2r মিটার। তো আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার সমান সমান পাই আর স্কোয়ার মিনস জানি না, এইচ মিনস 9 ঘন মিটার। এটা হলো এই ট্যাঙ্কটার মধ্যে যে জলটা ছিল তার আয়তন। ক্লিয়ার? চাবিটাকে তুমি বক্স করে দিতে পারো। আচ্ছা, এবার আমি পাইপটা দিয়ে কি পরিমাণ জল বেরিয়েছে। আবার ধরি পাইপটির ব্যাস দিয়ে দিয়েছিলাম আমরা, ব্যাস 2r = 6 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ r = 6/2 = 3 সেন্টিমিটার সমান সমান, আমি এটাকে মিটার করবো কারণ বাকি এককগুলো মিটারে আছে, তাহলে 3/100 মিটার। ক্লিয়ার? ধরি ব্যাসার্ধ, দৈর্ঘ্য বা উচ্চতা h সমান সমান 225 মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার 1 মিনিটে অপসারিত জলের আয়তন সমান সমান কত? পাই আর স্কোয়ার এইচ এত ঘন মিটার। সরি, এগুলো সব ইংলিশ বাংলা হয়ে গেছে। সেন্টিমিটার মিটার ঘন মিটার, এত ঘন মিটার। 1 মিনিটে অবশ্যই জল আয়তন এত ঘন মিটার। আচ্ছা, এত মানে পাই আর এর মান তো জানো, তাহলে পাই আর এর মান 3/100 আর স্কোয়ার এইচ ঘন মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 মিনিটে এত ঘন মিটার জল বেরিয়েছে, কিন্তু জলটা বেরিয়েছে ক মিনিট? 36 মিনিট। তাহলে 36 মিনিটে কতটা জল বেরোবে? এত গুণ 36। আমি মুছে দিচ্ছি উপরটা। সুতরাং 36 মিনিটে অপসারিত জলের আয়তন সমান সমান কত? এত পাই ইন্টু 3/100 তার হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান তো আমরা জানি, এর মধ্যে এখানে বসাতে পারতাম 225, তাই না? তাহলে 225 ইন্টু 36 এত ঘন মিটার। এই যে জলটা বেরিয়েছে, এই জলটা কত থেকে বেরিয়েছে? ট্যাঙ্ক থেকে বেরিয়েছে। তারপর ট্যাঙ্কের আয়তন আর এই জলের আয়তন সমান। প্রশ্ন মতে যাই আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার 9 মানে ট্যাঙ্কের আয়তনটা সমান সমান এটা পাই ইন্টু 3/100 তার হোল স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36। এখানে পাই কেটে দেয়, মানে সবই তো গুণাকারে আছে না। 9 দিয়ে 36 গেলাম, 4 9 36। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু দেখো 3/100 তার হোল স্কোয়ার ইন্টু 15টাকে লেখা যায় 25টাকে 15 স্কোয়ার ইন্টু 4কে লেখা যায় 2 স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কত হবে? স্কোয়ার রুট অফ এটা 3/100 তার হোল স্কোয়ার ইন্টু 15 তার স্কোয়ার ইন্টু 2 তার স্কোয়ার। তার মানে কত হয়? 3 সবার উপরে যে স্কোয়ার আছে ইন্টু 15 ইন্টু 2। কাটাকাটি যদি করি আমরা,
3 15 45, 45 2 90, তাই না? 90/100 তার মানে 0.9। এটা হলো আমার এত, এটা হলো পাইপটার কি, পাইপটার ব্যাসার্ধ এত মিটার। তাহলে আমাকে কি চেয়েছে? অতএব পাইপটি নয়, ট্যাঙ্কটির ব্যাসার্ধ r equal to 0.9 মিটার। সুতরাং ব্যাস 2r equal to 0.9 গুণ 2 সমান 1.8 মিটার। এটা হলো উত্তর। ক্লিয়ার? এগারো দাগের অঙ্কটা হয়ে গেল। 12 দাগের অঙ্কটা কি বলছে? সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল সমান লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি। আমি ধরলাম এই হলো আমার একটা লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি। ক্লিয়ার? এই কাঠের গুঁড়িটার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 440 বর্গ ডেসিমিটার। আচ্ছা, আমি ধরে নিলাম যে এই কাঠের গুঁড়িটার ব্যাসার্ধ হলো আমার r এবং উচ্চতা হলো h। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে 2 পাই r h সমান কত বলছে? 440, তাই না? ডেসিমিটার। এবং 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন, এই কাঠটার ওজন কত? 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। এটার ওজন কি? 9.24 কুইন্টাল। 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। ব্যাসের দৈর্ঘ্য এক ঘন, এইটা ভালো, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন হলো 1.4 কিগ্রা, 1.5 কিগ্রা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আবার ভালো করে খেয়াল করো, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। তার মানে কি? উল্টোভাবে বলতে পারি 1.5 কিগ্রা কাঠের ওজনের আয়তন 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার আয়তন না, তাহলে 1.5 কিগ্রা কাঠের ওজনের আয়তন 1 ঘন ডেসিমিটার, তাই না? তাহলে এত কুইন্টাল কাঠের ওজনের আয়তন কত? তাহলে আমরা এই কাঠের কুইন্টাল আয়তন পেয়ে যাব না? তাহলে আয়তন মানে হলো পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার কত? আরেকটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, এই দুটো থেকে সলভ করে আমরা r আর h এর মান, আমাকে ব্যাসের দৈর্ঘ্য মানে 2r বের করতে বলছে, উচ্চতা বের করতে বলছে। আমাকে কি করতে বলেছে? আমাকে বের করতে বলছে 2r ইকুয়াল টু হোয়াট এবং h ইকুয়াল টু হোয়াট। ক্লিয়ার? আমাকে বের করতে বলছে 2r ইকুয়াল টু হোয়াট এবং h ইকুয়াল টু হোয়াট। দেখো, ধরি কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ r ডেসিমিটার, ব্যাস 2r ডেসিমিটার এবং উচ্চতা h ডেসিমিটার। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই r h বর্গ ডেসিমিটার। আয়তন সমান পাই আর স্কয়ার h ঘন ডেসিমিটার। মানে অঙ্কটার মধ্যে যা যা জিনিস আমার আছে সবগুলো আমি একবারে বের করে দিলাম। ওকে? আচ্ছা, এবার বলো, ওরা বলছে বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। তাহলে প্রশ্ন মতো শর্ত অনুযায়ী আমি কি লিখতে পারি? শর্ত অনুযায়ী
আমার বর্গদানের ক্ষেত্রফল এত, ওরা বলছে 440, শর্ত অনুযায়ী 2 পাই আর এইচ ইকুয়াল টু 440, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, নেক্সট বলছে ওরা 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। তাই উল্টো করে আমরা বলতে পারি আবার 1.5 কিগ্রা কাঠের আয়তন 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 কিগ্রা কাঠের আয়তন 1/1.5 ঘন ডেসিমিটার। আমার কাঠের আয়তন কত, ওজন কত? 9.24, তাহলে 9.24 বা কত কুইন্টাল, বা 9.24 ইন্টু 1 কুইন্টাল মানে 100 কেজি, এত কেজি কাঠের আয়তন, এত কিগ্রা কাঠের আয়তন এত গুণ হবে। তাহলে 9.24 গুণ 100/1.5 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে কাঠের গুটির আয়তন কত? এত ঘন ডেসিমিটার। আর আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার এস। তো শর্তানুযায়ী পাই আর স্কয়ার এইচ সমান সমান 9.24 ইন্টু 100/1.4, এটাকে দিলাম 2 নম্বর। দেখো 2/1 করলে আমরা আর এর মানটা পেয়ে যাব। দুই নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। 2 নংকে ভাগ করবো, তাহলে পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ সমান সমান 9.24 গুণ 100/1.5 এত ভাগ এত, আর এটা নিচে চলে যাবে 440। কাটাকাটি যদি করি পাই পাই কেটে যায়, এইচ এইচ কেটে যায়, একটা আর কেটে যায়। দশমিক এখানে যদি তুলে দিই তাহলে এখানে দশমিক উপর থেকে তুলে নিচে একটা 100 গুণ হবে, এখান থেকে দশমিক তুলে উপরে একটা 10 গুণ হবে। কাটাকাটি করো, এই 100 কেটে গেল, এই 0 কেটে গেল, এই 2 তো নিচে আসে না, তাহলে এই 2 দিয়ে এই 44কে কাটলে হয় 22। ক্লিয়ার? আচ্ছা, আরো কাটাকাটি যায়, 3 দিয়ে গেল, 3 5 15, এটাকে কাটলে 3 দিয়ে, 3 3 9, 0 3 8 24, 11 দিয়ে যদি কাটি 11 দুগুণী 22, এটা 11 দুগুণী 22 28। তাহলে আমার আর ওখানে উপরে শুধু আর আছে, আর তো কেন নেই, আর ইকুয়াল টু 28/10, তার মানে 2.8। আরটা কি ছিল? আর ছিল ওই কাঠের গুঁড়িটার ব্যাসার্ধ। আচ্ছা, এবার এই আর এর মানটা তুমি এটা দরকার নেই, এখানে পরে লিখতে পারি 2.8। অতএব ব্যাসার্ধ, অত ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে না, অতএব ব্যাস 2r সমান সমান 2.8 গুণ 2 5.6 ডেসিমিটার। এটা একটা উত্তর আমার। এবার আর এর মানটা তুমি এখানে যদি বসিয়ে দাও 2 পাই আর এই যে ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশনটাতে, তাহলে তুমি এইচ এর মানটা পেয়ে যাবে। তাহলে এক নং সমীকরণে আর ইকুয়াল টু 28/10, দশমিকটা বসাচ্ছি না, এটা বসাচ্ছি, বসিয়ে পাই কি 2 পাই আর মানে হলো 28/10 ইন্টু এইচ ইকুয়াল টু 440। আচ্ছা,
পাই মানে হলো 22/7, তাই না? তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 28/10 ইন্টু এইচ ইকুয়াল টু 440। এবার 7 দিয়ে এটা গেল 4 × 7 = 28। 4 এবার এগুলো সব তো গুণাকার আছে, এটা উপরে আছে, এই সমান সমান ওদিকে উপর নিচ কাটা যায়। 4 দিয়ে 4 এটাকে কাটলে কত হয়? 4 11 44 0। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটলে 10। 2 দিয়ে এটাকে কাটলে হয় 5। ক্লিয়ার? আর তো কাটাকাটি যায় না, তাহলে এখানে কত রইল? এই 2 দিয়ে এই 10কে কাটতে পারি 5। তাহলে এইচ ইকুয়াল টু, এটা এখানে শুধু উপরে 1 আছে, নিচে 5 আছে, ইন্টু এইচ ইকুয়াল টু ওদিকে উপরে 5 আছে, তাহলে এইচ ইকুয়াল টু 25। এইচটা কি? কাঠের গুঁড়িটার উচ্চতা। সুতরাং কাঠের গুঁড়িটির উচ্চতা 25, এইচ ইকুয়াল টু 25 ডেসিমিটার। এটা একটা উত্তর। ওকে, তাহলে এটা একটা অ্যান্সার, আর এটা আমার আর একটা অ্যান্সার। 13 নম্বর। দুমুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপে, দুমুখ খোলা মানে দুটো মুখ খোলা, এই একটা লম্ববৃত্তাকার পাইপ, এই পাইপটার দুটো মুখ খোলা। দুমুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসের দৈর্ঘ্য। মুখের বহিঃব্যাসের দৈর্ঘ্য, বহিঃব্যাস মানে এখান থেকে আপ টু এই পর্যন্ত, বাইরেটা পর্যন্ত, এই পর্যন্ত, এই যে বহিঃব্যাস। আমি ধরলাম ব্যাসার্ধ 8টু, বহিঃব্যাসার্ধ 8টু। ক্লিয়ার? আর অন্তঃব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু হলো, ধরলাম আমি এটা R1, অন্তঃব্যাসার্ধ R1। তাহলে আমাকে বলছে যে দুমুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসের দৈর্ঘ্য, বহিঃব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, বহিঃব্যাস মানে হলো 2R2 ইকুয়াল টু 30 সেন্টিমিটার বলছে। এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, অন্তঃব্যাস মানে R1, তাহলে 2R1 সমান সমান হলো আমাকে বলছে 26 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। পাইপটির দৈর্ঘ্য মানে এইচ ইকুয়াল টু হলো আমার 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে, প্রতি বর্গ ডেসিমিটার 2.25 বর্গ ডেসিমিটার, তাহলে এককগুলো সব ডেসিমিটার নিতে হবে। বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে ওই পাইপের সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে, তার মানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো এখানে আলকাতরা প্রলেপ দিতে হয়েছে, তাহলে কোথায় কোথায় আলকাতরা প্রলেপ দিতে হবে? প্রথম কথা হলো পাইপটার বাইরের দিকটা দিতে হবে, ভেতরের দিকটা দিতে হবে, এই পাইপটার ভেতরের দিকটা দিতে হবে, আর এই মুখটা দিতে হবে। এই তিনটে জায়গায় কিন্তু আমাকে আলকাতরা প্রলেপ লাগাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে বাইরের দিকের বক্ষতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, ভেতরের দিকের বক্ষতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, আর এই সাইডের বর্ডারটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে টোটাল কত, তাহলে তিনটে যদি যোগ করতে পারি তাহলে আমার টোটাল কত বর্গ ডেসিমিটার হবে সেটা আমি বের করতে পারবো। এবার 1 বর্গ ডেসিমিটার এত টাকা লাগে, তাহলে অত বর্গ ডেসিমিটার জন্য জাস্ট গুণ করলেই হবে। তা আমাকে ফার্স্ট তিনটে ক্ষেত্রফল বের করতে হবে। একটা হলো এই পাইপটার বাইরের দিকটার বক্ষতলের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে পাইপের ভেতরের দিকটার বক্ষতলের ক্ষেত্রফল, আর এই মুখটার বক্ষতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে প্রথমে ধরি পাইপটির বহিঃব্যাসার্ধ
R2 সুতরাং ব্যাস 2R2 সমান সমান 30 সেন্টিমিটার ইমপ্লাইজ R2 সমান সমান হলো 15 সেন্টিমিটার, কিন্তু আমি এককটা কিসে রাখবো? ডেসিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার থেকে আমার কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, 15/10 ডেসিমিটার। ক্লিয়ার? আচ্ছা, অন্তঃব্যাস R1 সুতরাং অন্তঃব্যাসার্ধ সমান R1, ব্যাস 2R1 সমান 26 সেন্টিমিটার। R1 সমান হলো 26/2 সমান 13 সেন্টিমিটার। কিন্তু আমি ডেসিমিটার নেব, তাহলে R1 ইকুয়াল টু হলো 13/10 ডেসিমিটার। ক্লিয়ার? আচ্ছা, উচ্চতা H ইকুয়াল টু হলো 14.7 মিটার সমান মিটার থেকে ডেসিমিটার নেব, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 14/7 ইন্টু 10 ডেসিমিটার সমান 147 ডেসিমিটার। উচ্চতা। তাহলে এবার আমাকে ক্ষেত্রফল বের করতে, 3টে ক্ষেত্রফল বের করতে। প্রথমে বাইরের ক্ষেত্রফলটা, ভেতরের ক্ষেত্রফলটা এবং মুখের ক্ষেত্রফলটা। ক্লিয়ার? তাহলে আমি R1 একবার লিখে নিই উপরে। R1 ইকুয়াল টু হলো আমার পেয়েছি 13/10 ডেসিমিটার। R2 পেয়েছি আমি 15/10 ডেসিমিটার। আর উচ্চতা H ইকুয়াল টু পেয়েছি 147 ডেসিমিটার। প্রথমে বাইরের দিকে ক্ষেত্রফলটা বের করি। পাইপটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, মানে একদম উপরেরটা, উপরের বক্রতলের ক্ষেত্রফল কমন পাই। আর এখানে আর হলো R2, কারণ বহিঃব্যাসার্ধ হলো R2, পাই R2 স্কোয়ার, পাই 2 R2 ইন্টু H, এত বর্গ ডেসিমিটার সমান 2 পাই R2 মানে কত? R2 মানে হলো আমার 15/10 ইন্টু উচ্চতা H মানে হলো 147, এত বর্গ ডেসিমিটার। এই এককগুলো আমরা পরে বসানো পারি, এগুলো এখানে বসানোর দরকার নেই, আপাতত বিষয় এটাই লিখে রাখি। পাইপটির ভেতরের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই R1 H, কারণ ভেতর দিকটা ব্যাসার্ধ হলো R1, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই R1 H বর্গ ডেসিমিটার। আচ্ছা, মুখটা মানে এটা, তাই তো? এর ক্ষেত্রফলটা কি হবে? দেখো, বাইরের দিকটার পুরো যদি ভেতরটা নিরেট থাকতো, তাহলে বাইরের দিকটা ক্ষেত্রফল তো পাই R2 স্কোয়ার, মানে R2 স্কোয়ার, পাই R2 স্কোয়ার, এটা বাইরের দিকে ক্ষেত্রফল। আর ভেতরটার ক্ষেত্রফল হলো পাই R1 স্কোয়ার, তাহলে এই মুখটার ক্ষেত্রফল কি হবে? বড়টার ক্ষেত্রফল থেকে ভেতরটা বাদ দিয়ে দিলে মানে হলো পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার। সুতরাং পাইপের মুখের ক্ষেত্রফল সমান পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার, এত বর্গ ডেসিমিটার। দুই মুখের একদিকে হিসাব করলাম, তাই না? তাহলে দুই মুখ হলো 2 ইন্টু হবে,
একদিকেরটা হলো পাই r2 স্কয়ার, মানে বাইরেটা সেখান থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে এই বর্ডার জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবো। আর যে দুটো মুখ আছে সেজন্য 2 ইন্টু এটা আছে। ওকে, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে? এটা প্লাস এটা প্লাস এটা, মোট 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 তলের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল সমান সমান মোট ক্ষেত্রফল সমান সমান এটা প্লাস এটা প্লাস এটা, দ্যাট মিনস 2 পাই r2h প্লাস 2 পাই r1h প্লাস 2 ইন্টু পাই r2 স্কয়ার মাইনাস পাই r1 স্কয়ার, এত বর্গ ডেসিমিটার। দেখো সবার থেকেই একটা 2 পাই কমন যায়, 2 পাই কমন নিলে এখানে থাকে r2 ইন্টু এইচ প্লাস r1 ইন্টু এইচ প্লাস এখানে 2 পাই চলে গেলে থাকে r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, 2 পাই এইচ ইন্টু r2 প্লাস r1 প্লাস এটাকে স্কয়ার ডিসকার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, r2 প্লাস r1 ইন্টু r2 মাইনাস r1। ওকে, সমান সমান 2 পাই, এখান থেকে r2 প্লাস r1 তো কমন, r2 প্লাস r1 আর এখানে r2 মাইনাস r1 প্লাস এইচ, এখান থেকে r2 মাইনাস r1 আর এখান থেকে এইচ, তাহলে তুমি এটাকে এরকম লিখো এইচ প্লাস r2 মাইনাস r1। এবার আমি মানটা বসাবো। দেখো 2 ইন্টু পাই মান হলো 22/7 ইন্টু r2 প্লাস r1, r2 প্লাস r1, r2 মানে হলো 15/10 প্লাস r1 মানে হলো 13/10 ইন্টু এইচ মানে হলো 147 প্লাস r2 মানে হলো 15/10 মাইনাস r1 মানে হলো 13/10, এত বর্গ ডেসিমিটার। ক্লিয়ার? আর 2 ইন্টু 22/7 ইন্টু এখানে 10 লসাগু কত, 15 প্লাস 13 মানে 28 প্লাস প্লাস নয় ইন্টু এখানে 10 লসাগু, তাহলে কত হয় 1470 প্লাস 15 মাইনাস 13, তার মানে 2 ইন্টু 22/7 ইন্টু 28/10 ইন্টু, আচ্ছা এখানে দেখো কত হয়, এখানে 15 থেকে 13 বাদ দিলে 2 থাকে, তাহলে 1472/10। কাটাকাটি দিলে 428 সমান সমান 2 ইন্টু 44 ইন্টু 4, তাহলে 44 ইন্টু 4 আমার থাকবে কত, 44 ইন্টু 4 ইন্টু 1472/100, এত বর্গ ডেসিমিটার। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এত বর্গ ডেসিমিটার আছে, আমি আর ক্যালকুলেশন করলাম না, তাহলে 1 বর্গ ডেসিমিটারে প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে ওই পাইপটি সমবেত আকারটা করে দেয়, প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে, কারণ কি 1 বর্গ ডেসিমিটারের জন্য এত টাকা লাগে, তাই না? তাহলে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে 44 ইন্টু 4 ইন্টু 1472/100, এত বর্গ ডেসিমিটার আলকাতরা প্রলেপ
দিতে খরচ হবে। দেখো 1 বর্গ ডেসিমিলের খরচ এত টাকা, তাহলে এত বর্গ ডেসিমিলের খরচ বেশি হবে। কত হবে? এত গুণ এত, মানে 4 ইন্টু 1472 বাই 100 ইন্টু 2.25 টাকা। চলো এবার ক্যালকুলেশনটা করে নিই। তাহলে 44 ইন্টু 4 ইন্টু 1472 ইন্টু এখানে 2.25 পয়েন্ট তুলে দিলাম, তাহলে এটা কত হয়? 100 গুণ 100, মানে এখানে যে পয়েন্টটা ছিল পয়েন্টটা তোলার জন্য 100 গুণ হয় এত টাকা। যতটা কাটাকাটি করা যায়, 9 25 225, 4 25 200, 4 4 কেটে গেল। ক্লিয়ার? এবার এটা দিয়ে গুণ করতে হবে। কি কি গুণ করতে হবে? এখানে 4 নং 36 6 আর থেকে 3 4 নং 36 আর 3 39 ইন্টু 1472 বাই 100, তাই তো? 44কে 9 দিয়ে গুণ করলাম। এটা দিয়ে গুণ করলে হয় 582912 বাই 100 সমান সমান 1 2 দশমিক 5829.12 টাকা। তোমরা এই গুণটা 1472 বাই 396 এই গুণটা এখানে করে দেখে নেবে। গুণ করে দেখবে এটা হবে 582912। ওকে, এত টাকা, এটাই উত্তর। দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা, এটা একটা দুমুখ খোলা একটা লোহার লম্ববৃত্তাকার চোঙ, দুমুখ খোলা, তার মানে এর লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ ইকুয়াল হলো 2.8 মিটার। ক্লিয়ার? এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য, অন্তঃব্যাস মানে ভেতরটা, অন্তঃব্যাস আমি যদি ভেতরটাকে এই ব্যাসটাকে R1 মনে করি, আর এই বাইরেরটাকে মানে এখান থেকে এই এতটা, এই বাইরেরটাকে যদি R2 মনে করি, বহির্ব্যাসার্ধ ব্যাসার্ধ, তাহলে এখানে দেওয়া আছে অন্তঃব্যাসের দৈর্ঘ্য, অন্তঃব্যাস তাহলে 2R1 ইকুয়াল টু দেওয়া আছে 4.6 ডেসিমিটার। ক্লিয়ার? এবং চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, কারণ এই ঘন ডেসিমিটার আয়তন, এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। চোঙটির লোহার আয়তন হলো এত ঘন ডেসিমিটার। চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য, বহির্ব্যাস মানে হলো 8, ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ হলো 8 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। তাহলে আমি কি করব? ধরি চোঙটি বহির্ব্যাসার্ধ 8 ডেসিমিটার, ব্যাস 2R2 ডেসিমিটার, অন্তঃব্যাসার্ধ R1 ডেসিমিটার, ব্যাস অন্তঃব্যাস 2R1 সমান 4.6 ডেসিমিটার, কারণ R1 সমান 2.3 ডেসিমিটার। ক্লিয়ার? ডেসিমিটার। উচ্চতা h সমান 2.8 মিটার সমান 2.8 গুণ 10 ডেসিমিটার সমান 28 ডেসিমিটার। এবার আমি চাইছি কি এই লোহাটার আয়তন বের করতে। লোহাটার আয়তন কি করে বের করবো? বাইরেটার আয়তন মাইনাস ভেতরটার আয়তন। তাহলে বাইরের দিকের আয়তন সমান বাইরের দিকের ব্যাসার্ধ কত? 8, আয়তন পাই 8 স্কয়ার এইচ ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার। ভেতরের
দিকের আয়তন, ভেতরের দিকে আয়তন সমান সমান পাই r1 স্কয়ার h ডেসিমিটার কিউব। লোহার আয়তনটা কত হবে? লোহার আয়তন সমান সমান বাইরের আয়তন মানে পাই r2 স্কয়ার h মাইনাস ভেতরের আয়তন পাই r1 স্কয়ার h এত ডেসিমিটার কিউব। পাই h কমন যায়, তাহলে r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার এত ডেসিমিটার কিউব। ক্লিয়ার? আচ্ছা, ওরা বলছে কত? ওরা বলছে লোহার আয়তন 84। যেহেতু চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, সুতরাং পাই h ইন্টু r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার on 84.48 implies 22/7 ইন্টু h মানে 28 ইন্টু r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার কত? r1 হলো 2.3 তার পুরো স্কয়ার সমান সমান 84.48 ধীরে কাটলে 4 ইমপ্লাইজ r2 স্কয়ার মাইনাস এটাকে লিখতে পারি 23/10 আর হোল স্কয়ার ইকুয়াল টু 84.48 আর এদিক থেকে 22 আর 4 কে ভাগে কাটিয়ে দিলাম, কারণ ওরা উপরে রয়েছে, এই পাশটা ভাগে চলে আসবে। ওকে, 10 মিনিট তুলে দিই, দিয়ে নিচে একটা 100 গুণ করে দিই। কাটাকাটি যদি করি, এটা দিয়ে 4 দিয়ে এটা কাটলে হয় 2112, 2 এটা 1, এটাকে 2 11 2 দিয়ে কাটলে এটা হয় 2 দিয়ে 1056, 11 দিয়ে কাটলে হয় 96। তাহলে r2 স্কয়ার সমান সমান 96/100 মাইনাস 23 স্কয়ার বাই 100। এটা প্লাস হবে, এদিকটা মাইনাস আছে, দিয়ে 23 স্কয়ার মিন্স হলো 529 529। তাহলে r2 স্কয়ার সমান সমান 529 প্লাস 9 বাই 100। তাহলে r2 ইকুয়াল টু হলো 25/10। ক্লিয়ার? সমান সমান হলো তোমার 5/2। আমাকে কি করতে বলেছে? বহি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সুতরাং বহি ব্যাস 2r2 সমান সমান 2 × 5/2 ডেসিমিটার সমান সমান 5 ডেসিমিটার। অ্যান্সার। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। একটা লম্ববৃত্তার চোঙ, ধরো এই একটা লম্ববৃত্তাকার চোঙ, এর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। কি বলছে? উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, মানে উচ্চতা যদি এই ব্যাসার্ধ যদি r হয়, তাহলে উচ্চতা h ইকুয়াল টু হলো 2r। ব্যাসার্ধ উহার উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ যদি r হয় তাহলে উচ্চতা h ইকুয়াল টু 2r। আমি এখানে যদি এককটা ঘন ডেসিমিটার আছে, এগুলো সব ঘন ডেসিমিটার নিচ্ছে। তাহলে আমি ধরে নিলাম এর ব্যাসার্ধ r ইকুয়াল টু r ডেসিমিটার, তাহলে এটা হলো h হলো 2 ডেসিমিটার। আচ্ছা, চোঙের উচ্চতা আর ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো, মানে যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো। দেখো, যদি উহার ব্যাসার্ধ ধরি লম্ব বৃত্তাকার চোঙের
ব্যাসার্ধ সমান সমান আর ডেসিমিটার। সুতরাং উচ্চতা h ইকুয়াল টু 2r ডেসিমিটার। কেন উচ্চতা বলছে? উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যদি h r হয়, উচ্চতা হবে h ইকুয়াল টু 2r। সুতরাং আয়তন সমান সমান পাই আর স্কয়ার h বলতে 2r এত ডেসিমিটার কিউব, মানে পাই 2 পাই আর কিউব ডেসিমিটার ঘন ডেসিমিটার আয়তন। এবার যদি উচ্চতা 6 গুণ হতো কার? ব্যাসার্ধ। মানে উচ্চতা যদি 2 গুণ না হয়ে 6 গুণ হতো, তাহলে লিখব যদি উচ্চতা উহার ব্যাসার্ধের 6 গুণ হতো তবে উচ্চতা হতো কত? h ইকুয়াল টু 6r। ব্যাসার্ধ তো আর, আয়তন হতো পাই আর স্কয়ার h বলতে 6r এত ডেসিমিটার কিউব সমান সমান 6 পাই আর কিউব। আচ্ছা, যদি উচ্চতা দ্বিগুণ হতো আয়তন হতো এত, যদি উচ্চতা 6 গুণ হতো আয়তন হতো এত। তো ওরা কি বলছে? তবে চৌকির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো, মানে আগে যা হতো এখন তার থেকে এত ঘন ডেসিমিটার বেশি হতো। কে? আয়তন। চৌকির আয়তন আগে যা ছিল তার থেকে এখন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। কারণ আগে কত আয়তন ছিল? এত। এখন আয়তন কত? এত। বেশি কত? এটা মাইনাস এটা। তাহলে যেহেতু চৌকির আয়তন 539 ডেসিমিটার কিউব বেশি হতো, অতএব 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539। ক্লিয়ার? মানে 4 পাই আর কিউব ইকুয়াল টু 539 implies 4 into pi মানে 22/7 into r cube equal to 539. implies r cube equal to, এখানে 7 উপরে চলে যায়, তাহলে 539 into 7 by 22 into 4, এই 4 আর 2 উপরে আছে, এটাকে নিচে পাঠিয়ে দিলাম। implies r cube equal to এগারো দিয়ে কাটি 2, 11 দিয়ে কাটলে 4, 11 44, 11 99। তাহলে এখানে দেখো 49 কে লেখা যায় 7 স্কয়ার, আর একটা 7, তার মানে 7 কিউব বাই এখানে 2 into 4, 4 কে লেখা যায় 2 স্কয়ার, আর একটা 2 গুণ আছে 2 কিউব। তার মানে r ইকুয়াল টু r কিউব ইকুয়াল টু 7/2 তার হোল কিউব। তাহলে r ইকুয়াল টু 7/2। বলছি উচ্চতা হিসাব করে লিখি। উচ্চতা কত ধরেছিলাম? উচ্চতা h ইকুয়াল টু 2r ধরা হয়েছে। অতএব চৌকির উচ্চতা h ইকুয়াল টু 2r ডেসিমিটার ইকুয়াল টু 2 into 7/2 ডেসিমিটার, মানে 7 ডেসিমিটার অ্যান্সার। 16 দাগের অঙ্কটা বলছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের
2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে 3টি হোস পাইপ দিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের ব্যাস মানে 2r সমান 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার। আমি সবসময় বলেছিলাম এই জলের কোনো পাইপ দিয়ে জল বেরোচ্ছে সেই গতিবেগটাকে অলওয়েজ দৈর্ঘ্য ধরতে। তাহলে হোস পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে ঢেলে তার মানে এইটা কি ধরবো, এত মিটার বেগে যেটা বেরোচ্ছে এটাকে আমরা ধরবো পাইপটার দৈর্ঘ্য। এই শিকলটা আমরা ধরে নিলাম বা উচ্চতা কত 420 মিটার। আচ্ছা, এরকম কটা পাইপ রয়েছে? 3টি পাইপ ক্লিয়ার। 40 মিনিট আগুন নেওয়া হবে। কত মিনিট এখান থেকে জল বেরোলো ক মিনিট? 40 মিনিট জল বেরোলো, বেরিয়ে আগুনটা নিভে গেছে। ক্লিয়ার। তাহলে আমাকে ফার্স্ট বের করতে হবে এখান থেকে কতটা জল বেরিয়েছে। কি করে বের করব? ধরি ওই হোস পাইপের ব্যাসার্ধ আর মিটার। ব্যাস 2r equal to 2 সেন্টিমিটার, r equal to 1 সেন্টিমিটার equal to 1/100 মিটার। আচ্ছা, মিটার কেন নিচ্ছি? দেখো এখানে একটাই সেন্টিমিটার, বাকি সব মিটারে রয়েছে এককগুলো, সেই জন্য বাকি শুধু এইটাকেও মিটারে কনভার্ট করলাম, ইউনিটগুলো মিটারেই রাখছি। উচ্চতা, হোস পাইপের উচ্চতা h equal to 420 মিটার। একটি পাইপ দ্বারা 1 মিনিটে অপসারিত জলের আয়তন পাই r স্কয়ার h মিটার কিউব। তার মানে পাই r স্কয়ার মিনস হলো 1/100 তার স্কয়ার ইন্টু h মিনস হলো 420 মিটার কিউব। এটা যে একটি পাইপ দ্বারা 1 মিনিটে। এবার আমার পাইপ কটা? আমার পাইপ হলো 3টে, কত মিনিট? 40 মিনিট। তাহলে 3টি পাইপ দ্বারা 40 মিনিটে অপসারিত জলের আয়তন। দেখো তাহলে একটা পাইপ দিয়ে এতটা বেরোবে, 3টে পাইপ দ্বারা 3 গুণ বেরোবে, তাহলে গুণ করতে হবে পাই ইন্টু 1/100 তার হোল স্কয়ার ইন্টু 420 ইন্টু 3। আচ্ছা, এবার গেল পাইপের গল্প। এবার দেখো এটা 1 মিনিটে অপসারিত জল ছিল এত, 40 মিটারও বেশি, ইন্টু 40 মিটার কিউব। এটা হলো আমার 3টে পাইপ দ্বারা 40 মিনিটে অপসারিত জলের আয়তন। ক্যালকুলেশন যদি করি, পাই মানে হলো 22/7 ইন্টু 1/100 ইন্টু 100, আর এখানে গুণ আছে উপরে 420 গুণ 3 গুণ 40। এই 0 কাটলাম, এই 0 কাটলাম, 7 দিয়ে 42কে কাটলাম, 6 × 7 = 42। আমার কি হলো? দেখো এটা 22 ইন্টু এখানে 4 × 6 = 24, 3 × 24 কত হয়? 3 × 24 = 72/100 মিটার কিউব। 22 × 72 গুণ করো, 22 × 72 পাশে গুণ করবে, দেখবে গুণ করলে হয় 1584। তাহলে এটা হলো আমার 1584/100 মিটার কিউব।
আচ্ছা 1584 বাই 100 মিটার কিউব, এটাকে যদি লিটার লিখতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 লিটার। পাশে ব্র্যাকেট লিখে দেখি 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। এই শূন্য শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, তাহলে 15840 লিটার। এটা বাংলায় লেখা দরকার হয়, কেননা এলটা লিটার। দেখো অলরেডি আমাদের একটা উত্তর হয়ে গেছে। বলছিল যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, তাহলে এত লিটার জল খরচ হয়েছে, এটা একটা উত্তর। সেকেন্ড উত্তর কি চেয়েছে? সেকেন্ড উত্তর চেয়েছে যে ট্যাঙ্কটার আর কত জল রয়েছে। তাহলে আগে ট্যাঙ্কটার মধ্যে কতটা জল আছে সেটা বের করতে হবে, তাই না? তাহলে ট্যাঙ্কটার ছবিটা আঁকছি আমরা। কি না, যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, ট্যাঙ্কটির ব্যাস 2r, ব্যাসের দৈর্ঘ্য হলো কত? 2.8 মিটার। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হলো 2.8 মিটার। তারপর কি বলছে? যদি ট্যাঙ্কির ব্যাসের দৈর্ঘ্য 2.8 দৈর্ঘ্য মানে উচ্চতা কি? h = 6 মিটার। তবে আয়তন কত হবে? ধরি ট্যাঙ্কটির ব্যাস 2.8 মিটার, সুতরাং r = 2.8/2 অর্থাৎ 1.4 মিটার সমান 14/10 মিটার। এই উচ্চতা h = 6 মিটার। সুতরাং আয়তন পাই r² h মিটার কিউব সমান পাই 22/7 ইন্টু r² মিন 14/10 r² ইন্টু h মিন 6 এত মিটার কিউব। তার মানে 22/7 ইন্টু 14 গুণ 14/10 গুণ 10 ইন্টু 6 এত মিটার কিউব। যখন রয়েছে এটাকে লিটারে কনভার্ট করলে ভালো হয়। তাহলে লিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে? 22/7 গুণ 14 গুণ 6 গুণ 1000 লিটার, এটা হচ্ছে 10 গুণ 10। আসলে লিটারটা কেন? মানে 1 মিটার কিউব সমান 1000 লিটার। কাটাকাটি করো, একটা শূন্য 4 7 দিয়ে একদম 2, তাহলে কত হয় তোমার? 44। আর এদিকে 44, এদিকে হলো 600, তার মানে 22, 28 6 28 হলো তোমার 168, একটা শূন্য আছে 1680 এত লিটার। সমান হলো 22 দিয়ে তোমার 1680-কে গুণ করো, গুণ করলে দেখতে হবে 36960 লিটার। ট্যাঙ্কটার মধ্যে মোট কত লিটার জল আছে? এত লিটার জল আছে, মানে ছিল আগুন নেভানোর আগে। এখন তাহলে কত লিটার জল রয়েছে? এত লিটার জল তাহলে ট্যাঙ্কিতে লেখো। ট্যাঙ্কিতে অতএব ট্যাঙ্কটিতে জল আছে। দেখো ওটা ট্যাঙ্কের মধ্যে আগে জল ছিল কত? 36960 লিটার। সেখান থেকে আগুন নেভানোর জন্য যে জলটা লেগেছে সেটা কত লিটার? 15840 লিটার। তাহলে এখন কত থাকবে? এটা মাইনাস এটা কত হয়? 21120 লিটার। এটা একটা উত্তর। তাহলে কত লিটার জল আছে এখন ট্যাঙ্কে? এত লিটার জল এখন ট্যাঙ্কে রয়েছে। দেখো 17 দাগের অঙ্কটা কি বলছে? 17.5 সেন্টিমিটার ব্যাসের 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্বা বৃত্তাকার ঢালাই পিলারে
চারপাশে এত সেন্টিমিটার পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হয়, ধরো 14.7 সেন্টিমিটার ব্যাসের 14.7 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্বা বৃত্তাকার ঢালাই পিলারে, তাহলে ঢালাই পিলারে আমার মনে করো ঢালাই পিলারটা 17.5 সেন্টিমিটার ব্যাস 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 আমার জন্য ব্যাস 2 ইকুয়াল টু 17.5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে R1 ইকুয়াল টু 17.5 ভাগ 2 সমান 8.75 সেন্টিমিটার। দরকার নেই, পরে তো আমার ওখানে লিখতেই হবে। 17.4টি, এটা কটা হয়েছে এরকম 4টি ঢালাই পিলার, তার পাশে এত সেন্টিমিটার পুরো বালি সিমেন্টের, এই চতুর্থ পাশে বালি সিমেন্টের একটা আবরণ দিতে হবে, তাই তো? চতুর্দিকে বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। এই থিকনেসটা কত? 3.5 সেন্টিমিটার। এই থিকনেসটা হলো 3.5 সেন্টিমিটার। পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে প্রতিটি পিলার। তারপর পিলার যেহেতু এর উপরের দিকটা তো প্লাস্টার করা যাবে না, মানে যেটা যে দিকটা ছাদের সাথে আটকে আছে, আর নিচের দিকটাও প্লাস্টার করা যাবে না, যেহেতু নিচের দিকটা ছাদের মেঝের সাথে আটকে আছে। তাহলে শুধু প্লাস্টার মানে হলো এর বক্রতলটার উপর দিয়ে প্লাস্টার করা যাবে। সেই প্লাস্টারটা মোটা কত? 3.5 সেন্টিমিটার, ক্লিয়ার? তাহলে এখান থেকে এই ব্যাসার্ধটা আরও যদি R1 হয়, আমি ধরে নিলাম যে এখান থেকে এই বহির ব্যাসার্ধটা হলো আমার R2, মানে যত অবধি প্লাস্টার করা হয়েছে, ক্লিয়ার? তাহলে ধরি পিলারের ব্যাসার্ধ R1 সেন্টিমিটার, সুতরাং ব্যাস 2R1 ইকুয়াল টু 17.5 সেন্টিমিটার, সুতরাং R1 ইকুয়াল টু হলো 17.5 বাই 2 সমান হলো 8.75 সেন্টিমিটার, ক্লিয়ার? আচ্ছা, প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। দেখো 8 ইকুয়াল টু, দেখো এখান থেকে এটা ছিল, এটা কত পেয়েছি? R1টা কত? R1টা পেয়েছি আমরা 8.75 সেন্টিমিটার। তারপরে আবার 3.5 সেন্টিমিটার পুরো প্লাস্টার, তার মানে টোটাল 8, টোটালি বড় ব্যাসার্ধটা কত হবে? 8.75 সেন্টিমিটার প্লাস 3.5 সেন্টিমিটার, তাই না? এটা হলো 8, তার মানে হলো আলটিমেটলি 12.25 সেন্টিমিটার। এবার আমাকে কতটা বালি লাগবে, মানে তার মানে আয়তনটা বের করতে হবে, তাই তো? কার আয়তনটা? প্লাস্টারের আয়তনটা। প্লাস্টার আয়তন কী করে বের করবো? এখান থেকে এই ব্যাসার্ধটা জানি, মানে বাইরের ব্যাসার্ধটা জানি, তাহলে বাইরের দিকে আয়তনটা বের করবো। এখান থেকে ভেতরের ব্যাসার্ধ জানি, তাহলে ভেতর দিকটা আয়তন বের করবো। তারপরে দুটো বিয়োগ করে দিলে আমরা প্লাস্টারটার আয়তন পেয়ে যাব। পিলারের প্লাস্টার সহ বাইরের দিকের আয়তন সমান কত? পাই, বাইরের দিকের ব্যাসার্ধ হলো 8, তাই পাই 8 স্কোয়ার এইচ, এত সেন্টিমিটার কিউব। এখানে আমি এখন বসাচ্ছি না। পিলারের প্লাস্টার বাদে ভিতরের দিকের আয়তন সমান পাই R1 স্কোয়ার এইচ। কেননা ভেতর দিকটার ব্যাসার্ধ R1, তাহলে আয়তন হবে পাই R1 স্কোয়ার এইচ সেন্টিমিটার কিউব। সুতরাং প্লাস্টারের আয়তন সমান কত হবে? এই বাইরের দিকে আয়তন মাইনাস এটা, মানে পাই R2 স্কোয়ার এইচ মাইনাস পাই R1 স্কোয়ার এইচ সেন্টিমিটার কিউব। এটা হলো আমার প্লাস্টারের আয়তন। এখান থেকে পাই এইচ কমন যায়, তাহলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার সেন্টিমিটার কিউব।
তার মানে এটাকে আমি আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি পাই এইচ ইন্টু R2 প্লাস R1 ইন্টু R2 মাইনাস R1 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? আচ্ছা, দেখো তাহলে পাই মানে হলো কত 22/7 ইন্টু এইচ মানে কত, এইচ আমার এইচ ছিল, এইচ কত ছিল 3 মিটার লম্বা হয়, 3 মিটার, তাহলে এইচ এখানে এইচ ইকুয়াল ছিল আমার 3 মিটার, তাহলে 3 মিটার সমান সমান কত 300 সেন্টিমিটার, যদি পুরো সেন্টিমিটার হয়েছে তাহলে এইচ ইকুয়াল 300 ইন্টু R2 প্লাস R1, এই মানগুলো বের করে নেবে। R2 প্লাস R1 সমান সমান R2 মানে কত 12.25 প্লাস R1 মানে 8.75, তার মানে 21, আর R2 মাইনাস R1 সমান সমান কত 12.25 মাইনাস 8.75, তার মানে বিয়োগ করলে হয় 3.5 সেন্টিমিটার। তাহলে এখানে মানটা যদি বসি R2 প্লাস R1 মানে হলো আমার 21 ইন্টু R2 মানে তার মানে 3.5 এত সেন্টিমিটার কিউব সমান সমান, এই ছবিটার পাশে উচ্চতা লিখে নেবেন, 7 দিয়ে এটাকে কাটলে 3 7 21, 22 ইন্টু 300 ইন্টু 3 ইন্টু 3.5/10, দশমিকটা তুলে দিলাম, এত সেন্টিমিটার কিউব। একটা 0 0 কেটে যায়, তাহলে আমার আলটিমেটলি কী হবে 22 গুণ 90 গুণ 35 এত সেন্টিমিটার কিউব। এই তিনটাকে যদি আমি গুণ করি আমার হবে কত 35 22 গুণ 277, একটা পিলার, তাই না? সুতরাং 4টি পিলার প্লাস্টার করতে মোট মশলা লাগবে কত 22 গুণ 90 গুণ 35 গুণ 4, তাই না? এত সেন্টিমিটার কিউব। তার মানে গুণ করি তাহলে এটা কত 35 140, তাহলে 140 4 35 140, 140 গুণ 22 হলো কত 0 4 2 8 2 কে 2 0 8 2 0 0 8 2 0 8 0 3, তাকে 90 দিয়ে গুণ করতে হবে আবার, তাহলে 0 0 নামিয়ে দিলাম, 9 দিলে 8 9 72 2 7 7 2, তাহলে 2 7 7 2 0 0 সেন্টিমিটার কিউব। এবার ওরা চাইছে ঘন ডেসিমিটার, তাই না? তাহলে এটাকে ডেসিমিটার কিউব, টু 77200 বাই 10 গুণ 10 গুণ 10 ডেসিমিটার কিউব। 10 গুণ 10 3বার। কেন দেখো সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু যদি এখানে ডেসিমিটার কিউব আছে তাহলে 3টে 10 হয়, 3টে 10 লিখেছি, তাহলে 277.2 ডেসিমিটার কিউব। এতটা মশলা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ওরা কি বলছে, এটা তো এক দাগের অ্যান্সার গেল, এটা একটা অ্যান্সার, কতটা মশলা লাগবে। তারপর বলছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশানো হয় তবে
কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন। মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত সমান সমান 4:1, মানে 4:1 মিনস হলো 4 ভাগ বালি 1 ভাগ সিমেন্ট। মানে আমি বলতে পারি 5 ভাগের মধ্যে 4 ভাগ হলো বালি, 1 ভাগ হলো সিমেন্ট। সুতরাং সিমেন্টের পরিমাণ 1/5 অংশ। অতএব টোটাল কতটা মশলা, এতটা মশলা, তো 277.2 ডেসিমিটার কিউব মশলাতে সিমেন্ট লাগবে এত অংশ। তোমরা 277.2 ইন্টু 1/5 এত ডেসিমিটার কিউব। 277.2 ইন্টু 1/5 ইন্টু 10 ডিভাইড করো 55.44। ওকে, এত ডেসিমিটার কিউব, তাহলে কতটা সিমেন্ট লাগবে, এতটা সিমেন্ট লাগবে। এটা একটা অ্যান্সার। নেক্সট 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য, একটা ফাঁপা চোঙ, এই একটা ফাঁপা চোঙ যা দুটো ব্যাস আছে, একটা হলো বহির্ব্যাস, একটা হচ্ছে অন্তর্ব্যাস। আমার বহির্ব্যাসের দৈর্ঘ্য কি বলছে, বহির্ব্যাস মানে ধরো 2r2 ব্যাস যেহেতু বলছে 2r2 = 16 সেন্টিমিটার, এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 2r1 = 12 সেন্টিমিটার, এবং চোঙটির উচ্চতা h = 36 সেন্টিমিটার। এই চোঙটাকে গলানো হয়েছে, চোঙটাকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, ব্যাস 2r = 2 সেন্টিমিটার দৈর্ঘ্যে এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের। আর দৈর্ঘ্যটা কত, h = 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যে কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। এই চোঙটা কিন্তু নিরেট, এরকম কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে যার ব্যাস হলো 2 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 6 সেন্টিমিটার। একে গলাতে হবে। তার মানে কি, আমাকে গলাতে হবে, একটু বেরোতে আয়তন বের করতে হবে, তাই না? তাহলে এর আয়তন কি, এর বাইরের আয়তন মাইনাস এর ভেতরটা তো ফাঁপা না, তাহলে ভেতরটার আয়তন বাদ দিলে তাহলে এই চোঙটার আয়তন পাওয়া যাবে, ফাঁপা চোঙটার আয়তন পাওয়া যাবে। ওর বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিলে ওই চোঙটার আয়তন পাওয়া যাবে। তাহলে দেওয়া আছে লম্বা বৃত্তাকার ফাঁপা চোঙের লম্বা বৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস 2r2 = 16 সেন্টিমিটার, সুতরাং r2 = 8 সেন্টিমিটার। অন্তর্ব্যাস 2r1 = 12 সেন্টিমিটার, r1 = 6 সেন্টিমিটার। উচ্চতা h1 ধরলাম, কারণ এখানে আর একটা h আছে, তো সেই জন্য এটাকে h1, এটাকে h2 ধরলাম, বা এটাকে ক্যাপিটাল H ধরি, এটাকে স্মল h। তার উচ্চতা ক্যাপিটাল H = 36 সেন্টিমিটার। সুতরাং ফাঁপা আয়তন সমান সমান কি হবে, পাই r², মানে বাইরের দিকের r2² মাইনাস ভেতরের দিকে আয়তন পাই r1² এত সেন্টিমিটার কিউব, তাই তো? এটা হচ্ছে বাইরের দিকে আয়তন, বাইরের দিকে ব্যাসার্ধ যেহেতু r2, তাহলে আয়তন হবে পাই r2², আর ভেতর দিকে আয়তন বা ব্যাসার্ধ যেহেতু r1, তাহলে ভেতর দিকে আয়তনটা হবে পাই r1²। এখানে পাই আর h কমন নিলাম, তাহলে r2² মাইনাস r1² এত সেন্টিমিটার কিউব। তার মানে পাই h, এটাকে r2 + r1 ইন্টু r2 - r1 সেন্টিমিটার কিউব। পাই মানে হলো 22/7, h মানে হলো 36, r2 + r1, r2 হলো আমার 8
আর 1 6, তাহলে 8 প্লাস 6 ইন্টু 8 মাইনাস 6 এত সেন্টিমিটার কিউব। কত হলো 22/7 ইন্টু 36 ইন্টু 8 6 14 ইন্টু 2 7 2 14, তাহলে কত হয় 22 ইন্টু 36 ইন্টু 4, ক্লিয়ার? 22 ইন্টু 36 ইন্টু 4। আচ্ছা, আমি এটাকে ক্যালকুলেশন করছি না, এটাকে এরকমই লিখে দিচ্ছে, কারণ আমাকে তো এর আয়তনটা এরকম কিছু বের করতে বলেনি, এত সেন্টিমিটার কিউব, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এর আয়তনটা বের করব। এটা কি? এটা হচ্ছে চৌ, এটা একটা চৌকি, এগুলি কতগুলি নিরেট চৌ। এবার দেখো নিরেট চৌয়ে, নিরেট চৌয়ের ব্যাস 2r equal to 2 সেন্টিমিটার, তাহলে r equal to 1 সেন্টিমিটার, ক্লিয়ার? এটা আমার r equal to 1 সেন্টিমিটার। উচ্চতা h equal to 6 সেন্টিমিটার, সুতরাং আয়তন সমান পাই r স্কয়ার h এত সেন্টিমিটার কিউব সমান পাই হলো 22/7 ইন্টু r স্কয়ার ইন্টু 1 স্কয়ার ইন্টু h মিন 6 এত সেন্টিমিটার কিউব। তার মানে এটা হচ্ছে একটা ইউনিটের জন্য আয়তন। তাহলে এর যে আয়তন ছিল, এর আয়তন ছিল তত আয়তনে কতগুলো করা যাবে? সুতরাং বলছে কতগুলি নিরেট চৌ তৈরি হবে, সুতরাং নিরেট চৌ তৈরি করা যাবে কতটি? ওখানে ছিল 22 গুণ 36 গুণ 4 বাই এটা ভাগ, এটা মানে এটা 22 গুণ 1 গুণ 6, আর এই ভাগের সপ্তাহ চলে যাবে উপরে, বা তুমি এখানেও সাদা এখন লিখে দেবে এত টি, ঠিক আছে? তাহলে এটা 22 গুণ 36 গুণ 4 গুণ 7 বাই 22 গুণ 6, 22 বের কাটা 6 দিয়ে কাটলাম, আমার সময় 4 7 24, 24 ইন্টু 7 মানে 168 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। ওকে।